শেষ রাতের দিকে ঘুমানোর ফলে সকাল ৮টায়ও তুষির ওঠার নাম নেই। ফজরের সময় তুষার গোসল করে নামাজ পড়ে নেয়। জায়া নামাজ রেখে বিছানায় তুষিকে হাজার ডাকলেও কাজ হয় না। ব্লাউজের জায়গা মেঝেতে থাকায় বুক পর্যন্ত কাঁথা দিয়ে বেঘরে ঘুমোচ্ছে। কাল যার মুখে এক ফোঁটাও দাগ ছিল না, আজ সেই দেহেই অসংখ্য দাগে ভরপুর। তার লাল হওয়া ঠোঁটে আলতো চুমু খায়। তুষার কাঁথার নিচে গিয়ে তুষিকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলে, উঠে গোসল করে আইবে, আরো নামাজ পড়ে ঘুমা। তুষি বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে জবাব দেয়, সারা রাত ঘুমাতে দাওনি, এখন বিরক্ত করলে খবর আছে। তুষার হেসে কাঁথার নিচে মাথা নেয়। তুষির খোলা বুকে থুতনি ঠেকিয়ে চুমু খেয়ে বলে, আচ্ছা বিরক্ত করলাম না, চল ঘুমাই। সকালে রাধিবার ডাকে দুজনের ঘুম ভাঙে। তুষার চোখ খুলতেই দেখে সারা গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তুষি। সকালের মিষ্টি রোদ বারান্দায় উপচে পড়ছে। আরাম ওরা ভেঙে বিছানায় হেলান দিয়ে তুষির উদ্দেশ্যে বলে, বাসা ভর্তি ভাই, বাসা ভর্তি মেহমান, দোহাই লাগে এবার উঠ। তুষি হালকা নড়াচড়া করতেই তলপেটে মোচড় দিয়ে ওঠে। তৎক্ষণাৎ চোখ খিচে বলে, উফ, ব্যথা করছে তুষার ভাই। তুষার কপাল কুঁচকে ভাবুক হয়ে জবাব দেয়, আজ হালকা ব্যথা করবেই, ফ্রেশ হয়ে পেইন কিলার খা। তুষি ব্যথায় ঠোঁট কামড়ে ধরেছে। দুহাতে কাঁথা খামচে ধরে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। তুষার আবারও শুয়ে বুকে টেনে নেয়। ঠোঁটে চুমু খেয়ে বলে, দেখি কোথায় ব্যথা করছে। কাল আদর কম হয়েছে তাই ব্যথা করছে, কোনো সমস্যা নেই, আজ রাতে দ্বিগুণ আদর করব। প্রথম তো তাই অল্প দিয়েছি। ছোট মানুষ কখন আবার সামলাতে না পেরে জ্ঞান হারাস। তুষি ভেতরে লজ্জায় মরি মরি অবস্থা। হাই আল্লাহ, কালকের কথা মনে পড়তে ইচ্ছে করছে ফ্লোর ঘুরে মাটির নিচে ঢুকে পড়তে। এই অসভ্য তুষার ইজ্জতের 12টা বাজিয়েছে কাল। 70 কেজি ওজনের হাতির মতো শরীর তুষির এটুকু মেয়ে কতই বা সামলাতে পারবে। অবশ্য সেও সামলাতে পারেনি, শেষে আদরে আরো কাছে টেনেছে। কিন্তু দেখো, আজ ঠিকই লজ্জা দিতে উঠে পড়ে লেগেছে। তুষি লজ্জার কিছু বুঝতে না দিয়ে রেগে তাকায় ওর দিকে। ডান হাত উঠিয়ে কিছু বলতেই তুষার ওর মুখ চেপে ধরে ফিস ফিসিয়ে বলে, বেবি একদম পারফেক্ট, তুমি দেখতেও হট, কাজেও হট। বাজে বকবে না ফাজিল, দূরে যাও বলছি। ইস কি ঢং, সারা রাত তো সবকিছুই আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, এই মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত। এখন লজ্জা পাচ্ছিস? তবে আয়, আবার আদর করে লজ্জা ভেঙে দিই। চুপ করো অসভ্য লোক, ব্যথায় নড়তে পারছি না। জঙ্গলি ভূত কি সাধে বলি, কি করেছিস আমার গায়ে? আজ মুখ দেখাবো কিভাবে? ঠোঁট থেকে শুরু করে সম্পূর্ণ শরীরে দাঁত। জঙ্গলির মতো দাঁত রাখিস, সবগুলো দাঁত উঠিয়ে নিব। তুষির রেগে গলা টিপে ধরে তুষারের। তুষার উচ্চস্বরে হেসে আবারও গলায় কামড় বসিয়ে দেয়। চোখ টিপ মেরে বলে, জঙ্গলি ভূত বলার শাস্তি আবারও বলবি? তুই আমার পিঠে বুকে কি করেছিস জানিস? দেখ, রাক্ষসীর মতো মাংস তুলে ফেলেছিস বেয়াদব। আর আমি একাই গলায় কামড় বসিয়েছি? রাক্ষসী তুই যা করেছিস, পারলে কামড়িয়ে ছিঁড়ে ফেলতি। তুষি জোরে ধাক্কা দিয়ে কাঁথা গায়ে পেঁচিয়ে উঠে দাঁড়ায়। কাল রাতে তখন সে কি হুঁশে ছিল? পেটে এখনো তীব্র ব্যথা। পা টিপে টিপে বাথরুমে গিয়ে দরজা লাগায়। দেখতে পায় তার কাপড় আগে থেকেই রাখা আছে। মুচকি হেসে আয়নার সামনে যেতেই লজ্জায় বুক ঢিপ ঢিপ করে। এই মুখ দেখানোর এক বিন্দুও জো নেই। গলায় অসংখ্য লাভ বাইট। কালকের রাতের কথা মনে হতেই লজ্জায় মুখ লুকায় কাঁথায়। ইস, কি থেকে কি হয়ে গেল। তুষার বিছানা ঠিক করার সময় চোখ যায় সাদা বিছানার চাদরে। লাল বর্ণের রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। তখনই তার বোঝার বাকি রয় না এটা কিভাবে হলো। তাড়াহুড়ো করে বিছানার চাদর উঠিয়ে বাথরুমের সামনের বালতিতে রাখে। ওয়ার্ড্রপ থেকে আর একটা নতুন চাদর বের করে বিছানায় বিছিয়ে নেয়। এরপর বালতি হাতে নিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে তুষিকে ডাকলো, তুষি দরজা খুল, একটু কাজ আছে। না, গোসলের সময় আর বিরক্ত করো না, পরে আসবে, যাও। খুলবি নাকি দরজা ভাঙবো? তুষি রেগে পায়ে টাওয়াল পেঁচিয়ে দরজা খুলে উকি দেয়। কি সমস্যা? সর, ভেতরে যেতে দে। তুষিকে হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে চাদর ভেজালো। উঠে হাত ধুতেই তুষির দিকে তাকায়। লজ্জায় পেছন দিকে মুখ করে দাঁড়িয়েছে তুষি। তুষার ভেজা চুলে হাত গড়িয়ে বলে,
ভালোবাসি সোনা, আমাকে এত সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য অনেক ভালোবাসা। ডুকরে ওঠে তুষি, তুষারকে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস হলো তো? কেউ আমাকে স্পর্শ করেনি, তুমিই প্রথম, তুমিই শেষ। আমি জানতাম বোকা, কাঁদিস না, অনেক ভালোবাসি চুন্নি। তুষি চোখ গরম করে তাকাতেই হেসে শক্ত করে জড়িয়ে ধরে তুষার। কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় তুষিকে গোসলের তাড়া দিয়ে। তুষিও ধীরে ধীরে গোসল করে বেরিয়ে আসে। হালকা কালো রঙের সুতি শাড়ি পরে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছে নেয়। তবুও চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তুষার ততক্ষণে বাইরে চলে গেছে। তুষিও ভালোভাবে ঘোমটা দিয়ে গলা যথেষ্টভাবে ঢেকে নিল। এরপর রুম থেকে উকি দিয়ে দেখলো সবাই ড্রয়িং রুমে কথা বলছে। সেও পা টিপে টিপে সেখানে আসতেই রাধিবা বলে, ঘুম কেমন হলো তুষি? ভালো। মামনি কোথায়? রাধিবা উচ্চস্বরে হেসে ওঠে, হাত দিয়ে ইশারা করে রান্নাঘরের দিকে। তুষি নিজের বোকামিতে চোখ খিচে বন্ধ করে সেদিকেই পা বাড়ায়। রান্নাঘরে উকি দিয়ে নূরজাহানকে বলে, কি রান্না করছো মামনি? সুমনা হা হা করে হেসে উঠে জবাব দেয়, শাশুড়ি যখন মামি, বাহ ভালো মানিয়েছে। নূরজাহান চোখ পাকিয়ে তাকায় সুমনার দিকে। তুষির হাত ধরে গালে চুমু খেয়ে বলে, মা বলে ডাক, একবার ডাক। ছোট থেকে যাকে মামি ডেকে এসেছে আজ হঠাৎ করে কিভাবে মা ডাকবে? এক প্রকার জড়তা ঘিরে রেখেছে তাকে। তবুও কাচুমাচু করে বলল, মুখ দিয়ে বের হচ্ছে না, কি করব মামনি? আচ্ছা, যখন ইচ্ছে তখন বলিস, দরকার হলে কখনো বলতে হবে না। বোনের অভিমানে সুমনা মিটি মিটি হাসছে। তুষি নূরজাহানের দিকে তাকিয়ে ঢোক গিলে চোখ বন্ধ করে বলল, আচ্ছা মামি, মামি হয়েছে। কথা শেষ হতেই দৌড়ে পালায় তুষি। নূরজাহান প্রথমে মুখ ফুলালেও সুমনার হাসিতে সেও ফিক করে হেসে ওঠে। মনে মনে আওড়ায়, পাগল মেয়ে, আস্তে আস্তে না হয় মা বলতে শিখ, আমি অপেক্ষায় থাকবো। তুষি ড্রয়িং রুমে যেতেই হামিদা বেগম রুম থেকে ডেকে উঠলেন, তুষি রে, আয় নাচবো, জরুরি কথা আছে তোর লগে। নানুর কথায় ঘোমটা ভালোভাবে মাথায় দিয়ে তার রুমে প্রবেশ করে। দেখতে পায় পানের পাটা কোলে নিয়ে বসে আছে। সেও বিছানার একপাশে বসে জবাব দেয়, তুমি কি সারাদিন পান খাও? আমাকে একটা দাও, খেয়ে দেখি কেমন লাগে। আমার কথা বাদ দে, আগে ক, কাল রাতে নানু ভাই আদর্শ হক ঠিক মতন করছে তো? তুষি লজ্জায় নইয়ে মাথা নিচু করে রাখে। বুড়ো মানুষের এই একটাই সমস্যা, লজ্জা দিতে প্রস্তুত। হামিদা বেগম তুষিকে চুপ থাকতে দেখে ফোকলা দাঁতে হেসে ওঠে, বুঝছি, তোর মুখ দেখাই বুঝছি। জানোস, আমিও তোর নানা ভাইয়ের পিছে পিছে ঘুরঘুর করতাম আদর্শ সোহাগের জন্য। তোর নানা ভাইও ছিল ভারী আমোদে মানুষ। বিয়ের 2 বছর পর্যন্ত রাতে একটু ঘুমাতে দিত না। আগের মানুষ বোঝসই তো। এখন যত পারস আদর্শ সোহাগ আদায় করে নে। নাতি আমার খুব ভালোবাসে তরে। তুষি কান দিয়ে অবিরত ধোঁয়া বের হচ্ছে। কি রকম ঠোঁট কাটা কথাবার্তা। সে নিজেকে সামলিয়ে বলল, নানু, তুমি যা ভাবছো তেমন কিছু না। চুপ কর সেরি, বিয়ের পর মেয়েদের গায়ের সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোরেও আজ অন্যরকম সুন্দর লাগতেছে। আমি আগের মানুষ, সব বুঝি আমি। তার জামাই খালি আদর দিছে, আর কিছু দেয় নাই। আর কি দিব? পাগল মেয়ে, শিখাইয়া দেই, শোন। কইবি আমার গহনা লাগবো, শাড়ি লাগবো, এইটা লাগবো, এইসব চাইবি। আর একটা কথা, প্রতিদিন ওর সামনে শাড়ি পইরা ঘুরঘুর করবি, তাইলে আদরের উপর রাখবো সব সময়। আমরা ছোটকাল থেকেই শাড়ি পরতাম, তোরা বুঝোস না। কি সব 3 পিস পরে ঘুরোস? শাড়ি পরলে জামাই খুশি হয়, বুঝলি? তুষি উপর নিচে মাথা ঝাঁকিয়ে মুখ বাঁকিয়ে বলল, বুঝলাম। তুমি থাকো বুড়ি এইসব নিয়ে, আমি গেলাম। মুখে খালি বাজে কথা। হামিদা বেগম হেসে হাত থেকে পান মুখে পুরলেন। তুষির ভীষণ খিদে পাওয়ায় নূরজাহানকে ডেকেই ডাইনিং টেবিলে বসে পড়ে। তুষারের কোনো পাত্তা নেই, সেই যে বেরিয়েছে আর বাসায় আসার নাম নেই। তুষির খাওয়ার সময় মাথার ঘোমটা খানিক সরে যায়। কখনো এতটা সময় শাড়ি সামলে রেখেছে কিনা সন্দেহ। আজই শেষ। বুড়ি যতই বলুক কখনো মনের ভুলেও শাড়ি পরবে না। মারিহা রুম থেকে বেরিয়ে খাওয়ার জন্যে
ডাইনিং টেবিলের সামনে আসে। হঠাৎ তুষির ঠোঁটের দিকে দৃষ্টি যেতেই গলাতেও চোখ আটকে যায়। সাথে সাথে মারিহার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। চুলের পানিতে ফ্লোর ভিজতেই তার বোঝার বাকি রইল না রাতে কি হয়েছে। মাথায় এক প্রকার রাগ জেদ কাজ করছে। মেয়েটাকে খুব বেশি ভালোবাসে তুষার। বিয়ে হতে দেরি, কিন্তু ভালোবাসতে দেরি নেই। সব ভালোবাসা কাল তুষির মাঝেই ঢেলেছে। এসব মাথায় বারবার ঘুরতে থাকে মারিহার। রাগে চোখ দিয়ে পানি বের হতেই রুমে চলে যায়। সুমনা বেগমকে জোরে জোরে ডাকতেই রান্নাঘর থেকে দৌড়ে আসেন তিনি। কি হয়েছে? এভাবে চিল্লানোর মানে কি? সকালে নাস্তা করেছিস? তুষির সাথে বসে থাকলেও তো পারিস। মেয়েটাকে সময় দিবি তা না, রুমে চিল্লাচিল্লি করছিস। মারিহা সব কাপড় গুছিয়ে ব্যাগে রেখে বোরখা গায়ে দেয়। চোখ দুটো মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে তার। রেগে ফুঁসে উঠে বলে, রেডি হও, ভার্সিটি থেকে ফোন এসেছিল, আজই বিকেলে যেতে বলেছে। মাথা কি পুরোপুরি খারাপ হয়েছে তোর? কি আবল তাবল বকছিস? আমাদের আরো 2 দিন থাকার কথা। মা, আমি কি আসতে চেয়েছিলাম? জোর করে নিয়ে এসেছো আমাকে। এখন যেতে চাচ্ছ না কেন? রাধিবা কোথায়? ডাকো। তোরা যা, আমি পরে যাব। মারিহা বিছানা থেকে ফোন ছুঁড়ে মারে। উচ্চস্বরে চিল্লিয়ে বলে, বেশ, থাকো তুমি। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। কথা শেষেই বেরিয়ে যায় মারিহা। রাধিবাকে সোফা থেকে টেনে তুলে রুমে নিয়ে আসতেই পাশ থেকে তুষি বলে ওঠে, কি হয়েছে আপু, এভাবে টেনে নিচ্ছ কেন? এই মেয়ে, তোমাকে মাঝখানে কথা বলতে বলেছি? চুপচাপ নিজের কাজে মন দাও, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। গলার আওয়াজে তুষি ভয়ে ঢোক গিলে মাথা নিচু করে রাখলো। হুট করে এই মেয়ের কি হয় কে জানে। মারিহা রুমে এসে রাধিবাকে বোরখা পরাতে পরাতে বলে, আমাকে হাসি খুশি দেখতে চাস তাই না? রাধিবা বোরখা পরে ভ্রু কুচকে জবাব দেয়, দেখ আপু, এসব উল্টাপাল্টা কি করছিস? হুট করে কি হলো তোর? আমাকে সব বল, এরপরে তুই যা বলবি তাই হবে। কি শুনতে চাস? এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসছে, সহ্য হচ্ছে না এসব। চোখের সামনে দেখলেই ইচ্ছে করছে ওর হাসি চিরদিনের জন্য নিভিয়ে দিই, মুখে অ্যাসিড দিয়ে ঝলসে দিই। অসম্ভব আপু, 100 বার বুঝিয়েও কোনো লাভ নেই। তুই ছোটদের মতো করছিস। থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব। তাদের কথার মাঝেই সুমনা সহ নূরজাহানও মারিহার রুমে প্রবেশ করে। এইভাবে সবকিছু গোছাতে দেখে কপাল কুঁচকে বিস্মিত হয়ে বলে, কি হচ্ছে এসব? কোথায় যাচ্ছিস মারিহা? মারিহা হাতে ব্যাগ নিয়ে নূরজাহানের সামনে দাঁড়িয়ে উত্তর দেয়, সরি খালামণি, এ বাসায় সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু পোড়া কপাল সব ইচ্ছা পূরণ হয় না। মা থাকুক, আমি আর রাধিবা যাচ্ছি বাসায়। ভার্সিটি থেকে জরুরি কল এসেছে, রাগ করো না প্লিজ খালামণি। আজ কোনোভাবেই যাওয়া যাবে না। কাল সকালেই তুষার দিয়ে আসবে। এখন আয়, খেয়ে নে। মা থাকুক বললাম তো, আমি আবার আসবো খালামণি, তুমি তুষিকে নিয়ে যেও। নূরজাহান থামাতে গেলে সুমনা তাকে চুপ করিয়ে বলে, যা, দুজন আদরে বাদর হওয়ার বাকি নেই। আমি যতদিন ইচ্ছে ততদিন থেকে তারপর আসবো। তোর বাবাকে বলে দিস। মারিহা মাথা ঝাঁকিয়ে রাধিবাকে নিয়ে বাসা থেকে বের হয়। তুষিও কৌতূহলে তাদের পেছন পেছন আসে। সিঁড়ি বেয়ে নিচে আসতেই তুষারকে দেখে থমকে যায় মারিহা। আজ লজ্জা শরমের মাথা খেয়ে এত দিনের সব কথা বলে দিতে ইচ্ছে করছে। মনের মানুষের মুখে কি সুন্দর স্নিগ্ধ হাসি। কষ্টে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই তুষারের কথাই হুঁশ ফেরে। কোথায় যাচ্ছিস তোরা? রাধিবা বোনের দিকে তাকিয়ে ফুস করে দীর্ঘশ্বাস ফেলতেই চট করে মারিহা তুষারকে জড়িয়ে ধরে। দুহাতে শক্ত করে ধরে ডুকরে ওঠে সে। আকস্মিক ঘটনায় তুষার হকচকিয়ে যায়। মারিহা, কি করছিস এসব? একটু জড়িয়ে ধরো প্লিজ তুষার ভাই, অনেক ভালোবাসি তোমাকে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? আমাকে ভালোবাসলে কি খুব বেশি অপরাধ হয়ে যেত তোমার? মারিহাকে আলতো করে ধরে ধমকে ওঠে তুষার। মারিহার কথায় রেগে চোখ মুহূর্তেই লাল হয়ে যায় তুষার। দুহাতে শক্ত করে ধরে ধাক্কা দিয়ে খানিক দূরে সরায়। মস্তিষ্ক গরম হয়ে গেছে এসব কথা শুনে। নিজেকে কন্ট্রোল করতে না পেরেই ঠাস করে থাপ্পড় মেরে দেয় গালে। রাগে হিড়হিড় করে মারিহার উদ্দেশ্যে বলে, যতটুকু লিমিট ছিল আজ সবটুকুই ক্রস করেছিস। যা, এই মুহূর্তে বাসা থেকে বিদায় হ। আজকের পর থেকে কোনোদিনও আমার সামনে আসবি না।
তুই জানিস আমি তুষিকে ভালোবেসে বিয়ে করেছি, তাও এসব কিভাবে বলিস? লজ্জা শরম সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস আজ। মারিহা ফুপিয়ে কেঁদে উঠতেই রাধিবা বাহু ধরে বেরিয়ে যায়। তুষার দুহাতে চুল খামচে ধরে বড় বড় করে শ্বাস ফেলে সামনে তাকাতেই দেখতে পায় তুষি অশ্রুসিক্ত চোখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে একটু আগের ঘটনা সব দেখে ফেললো। তুষার দীর্ঘশ্বাস ফেলে তুষির হাত ধরতেই রেগে ধাক্কা দিয়ে দৌড়ে রুমে চলে যায় সে। দরজা বন্ধ করে ডুকরে ওঠে তুষি। এখন সব পরিষ্কার। এর জন্যে সবসময় খারাপ ব্যবহার করতো মারিহা? কিভাবে পারলো জড়িয়ে ধরতে? অবিরত হেঁচকি তুলে কেঁদে কেটে ঘুমিয়ে যায় তুষি। এদিকে তুষার দরজা অনেকবার করাঘাত করলেও লাভ হয় না। শেষে নূরজাহান কিছু জিজ্ঞেস করতেও কিচ্ছু হয়নি বলেই আবার বাসা থেকে বেরিয়ে যায়। দুপুরের দিকে তুষি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভির রুমে আসে। সোফার কোণে বসে রিমোট হাতে নিতেই নূরজাহান প্রশ্ন ছুড়ে তার দিকে। তুষার এখনো বাসায় আসেনি, কি হয়েছে তোদের? আজ সবাই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। রেগে দাঁতে দাঁত চেপে সেখানেই বসে রইল। নূরজাহান 2-3 বার জিজ্ঞেস করার পরও যখন আশানুরূপ উত্তর পেল না, ফুস করে নিঃশ্বাস ফেলে কাজে চলে যায়। যাওয়ার আগে পেছন ঘুরে চেঁচিয়ে উঠল নূরজাহান, আমার কথা কানে যায় না তোর? উত্তর না দিলে খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। তুষির তবুও কোনো হেলদোল নেই। সেখানেই আধা ঘন্টার মতো ঘাওড়ামি করে বসে রইল। অতঃপর নিজেই টেবিল থেকে ভাত বেড়ে অল্প খেয়ে আবার রুমে চলে যায়। বিকেলের দিকে আজাদ হোসেন আসার পরপরই তুষি তার সামনে দৌড়ে গিয়ে বলে, মামা আমাকে বাসায় নিয়ে চলো। গায়ের শার্ট খুলে আজাদ হোসেন গা এলিয়ে দেয় সোফায়। তুষির হাত টেনে পাশে বসিয়ে জবাব দেয়, একটু পর তুষার নিয়ে যাবে। কোথায় তুষার? জানি না, তুমি নিয়ে যাবে নাকি বলো, নয়তো একাই চলে যাব। আজাদ হোসেন কপাল কুঁচকে কিছু ভাবছে, তখনই কোথা থেকে নূরজাহান এসে বলে, তোমার ছেলে আর ছেলের বউয়ের মাথার তার সব ছিঁড়ে গেছে। আর এই যে আমাকে দেখছো, দুজনে পাগল করে ছাড়লো। যাও নিয়ে যাও। সকাল থেকে মুখে কুলো পেটে রেখেছে, শত কথা জিজ্ঞেস করলেও উত্তর নেই। মামি, বললাম তো কিছু হয়নি, মায়ের কথা মনে পড়ছে। নূরজাহানের উদ্দেশ্যে একথা বলেই আজাদ হোসেনকে জড়িয়ে ধরে আবদার করে তুষি। নিয়ে যাবে না? আজাদ হোসেন হেসে মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, মায়ের কথা ফেলতে পারি? যাও রেডি হও, দিয়ে আসি। তুষার বাসায় আসলে পাঠিয়ে দেব। হতছাড়া, আজ আসুক বাসায়। বিয়ে করেছে কাল, আজই কিসের অভিমান? নূরজাহান রেগে গজগজ করতে করতে চলে যায়। তুষি উঠে রেডি হতে রুমে প্রবেশ করে। ব্যাগে টুকটাক কাপড় নিয়ে বোরখা পরে নেয়। সবকিছু নূরজাহান আগে থেকেই বানিয়ে রেখেছিল। তুষি মুচকি হেসে বেরিয়ে আসতেই দেখতে পায় সবাই সেখানে বসে আছে। হামিদা বেগম, সুমনা আর নূরজাহানকে আদর করে তুষি বেরিয়ে আসে আজাদ হোসেনের সাথে। সিএনজিতে উঠে এ বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কলিং বেল দিতেই আমিনা বেগম দরজা খুলে খুশিতে জড়িয়ে ধরে তুষিকে। ভাইকে দেখে খুশি যেন আরো দ্বিগুণ হলো। পেছনে কয়েকবার উকি দিয়েও তখন তুষারকে দেখতে পেল না। তখন তুষির গালে হাত রেখে বলল, তুষার কোথায়? আজাদ হোসেন ভেতরে এসে বসলো, বলল, বন্ধুদের সাথে হয়তো। তুষির মন পড়ছিল তোর জন্য, তাই নিয়ে আসলাম। আমিনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তখন বাসার সবাই সেখানে উপস্থিত। জান্নাত, তানহা আর রিমি তুষিকে ধরে খুশিতে চেঁচিয়ে ওঠে। তুষিকে রুমে নিয়ে তাদের কত রকমের কথা। তানহা গালে চুমু খেয়ে বলল, তুষার আসেনি? তার সাথে এবার রিমি জান্নাতও তাল মেলায়। তো সে জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। গায়ের বোরখা খুলে ওয়াশরুম থেকে শাড়ি চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে নেয়। গায়ের ওড়না গলায় ভালোভাবে পেঁচিয়ে এসে জবাব দেয়, আসবে হয়তো। জান্নাত সন্দিহান হয়ে বলে, সমস্যা কি বলো তো? মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? ঘোড়ার ডিম হয়েছে। ভাইয়ারা কোথায়? অফিসে। আহির আর রাজন একটু বেরিয়েছে, কাছেই ঘোরাঘুরি করতে গেল।
তুষি ঠোঁট গোল করে ওহ বলেই বিছানায় শুয়ে রইল। জান্নাত আর তানহা তুষিকে একা রেখে বেরিয়ে যায়। মামুর সাথে আড্ডা হয় না কতদিন, বিয়ের তোড়জোড়ে আদর খাওয়াও হয়নি, তাই তারা চলে যায় নিচে। রিমি আপাতত চুপচাপ তুষিকে পর্যবেক্ষণ করছে, চোরা চোখে চেয়ে ঠোঁট কামড়ে বলল, এই তুষি, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? আমাকে বল, সাজেশন দেই। তুষি মুখ বাঁকিয়ে বলল, তোর খবর কি তাই বল, কাল রাত কেমন কাটলো? রাজন ভাই সেই লেভেলের রোম্যান্টিক, ওই যে গলায় কতগুলো লাভ বাইট দেখতে পাচ্ছি। বিয়ে করবে না বলে পণ করেছিলে, এখন আবার আদর খেয়ে দিব্যি বসে আছো। সবই বুঝি খাই না সুজি। তুষির কথায় ভরকে যায় রিমি। নিজের গায়ে তেল না দিয়ে কিভাবে রিমিকে পচালো। আর ওই রাজনের সকাল থেকে খোঁজ নেই, সামনে পেলেই পেটে ছুরি ঢুকিয়ে দেবে রিমি। কাল রাতে এক বিন্দুও ঘুম আসেনি তার। আদর পাওয়ার তীব্র ইচ্ছে রন্ধ্রে রন্ধ্রে জেগেছে। জ্বালিয়ে মারার জন্যে রাজন এসেছিল কাল। ফাজিলের ফাজিল। রিমি চোরের মতো গলার ওড়নাটা আরও ভালোভাবে পেঁচিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, শয়তান, তোর মতোই সবাইকে ভাবিস? ঠোঁট দুটো দেখছি আস্ত রাখিনি তুষার ভাই, না জানি কি কি করেছে তোর সাথে। ওই জঙ্গলি ভূতের কথা আমার সামনে বলবি না। পারফেক্ট নাম দিয়েছিস তুষি, কাজে দেখিয়ে দিয়েছে কাল। তুষি রেগে ফুসফুস করতেই খিলখিলিয়ে হেসে দৌড়ে চলে যায় রিমি। তুষি ফোন নিয়ে কালকের সব ছবি এক এক করে দেখতে লাগলো। তুষারের বাসায় আস্তে আস্তে রাত 9টা বাজলো। নূরজাহান দরজা খুলেই এক প্রকার তিক্ত কথা শুনিয়ে দেয় তাকে। নবাবজাদা হয়েছিস? সারাদিন কোথায় ছিলি? তুষার মায়ের কথা এক বিন্দুও পাত্তা না দিয়ে ভেতরে ঢোকে। রুমে প্রবেশ করতেই চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। তার সারা ঘর এলোমেলো, তুষির কোনো চিহ্নও নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে বেরিয়ে এসে উচ্চস্বরে বলে, তুষি কোথায় মা? ওর ব্যাগ জিনিসপত্র কোথায়? বাপের বাড়ি চলে গেছে। খুশি হয়েছিস? মুহূর্তেই তুষার রেগে হাত মুষ্টিবদ্ধ করে জোরে দেওয়ালে আঘাত করে। চোয়াল শক্ত করে জবাব দেয়, কার সাথে গেল? আজই এত সাহস কোথায় পায়? নূরজাহান উত্তর দিল না। সুমনা বেগম তার কাছে এসে পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে তুষারকে। একা যায়নি, তুই আসতে দেরি করেছিস তাই ভাইজা নিয়ে গেছে, এখন তুই যা। তুষার বড় বড় দম নিয়ে চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বাসার বাইরে বেরুতেই নূরজাহানের কণ্ঠ ভেসে আসে, আজ থেকে খালি হাতে ধেই ধেই করে যেও না। এখন আর তুমি ভাইয়ের ছেলে নও, ওই বাড়ির মেয়ের জামাই। বাজার থেকে মিষ্টি দই নিয়ে যেও, বাচ্চাদের জন্য ফল ফ্রুটস। আমাকে যেন কথা শুনতে না হয়, ছেলেকে কিচ্ছু শেখায়নি। তুষার জোরে দরজা ধাক্কা মেরে গেটের বাইরে চলে আসলো। গাড়িতে উঠেই মনে মনে ভাবতে থাকে, আজ ওই পুচকে মেয়েকে আচ্ছা মতো শাস্তি দেবে। আগামাথা না বুঝেই শুধু রাগ করা, একবার ফোন পর্যন্ত করে গেল না। এইবার নিয়ে এসে পায়ের হাড়টি গুনে গুনে ভেঙে বাসায় বসিয়ে রাখবে। বাপের বাড়ির নাম মুখেও যাতে আনতে না পারে। পাশের বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আর 3টে দই কিনে নেয়। রিমিদের জন্য আইসক্রিম আর চকোলেট। প্রায় 1 ঘন্টা পর তুষিদের বাসায় পৌঁছলো তুষার। আমেনা বেগম খুশিতে আত্মহারা ভাইয়ের ছেলেকে দেখে হাতের সব জিনিসপত্র টেবিলে রেখে পাশে বসায়। তার বাবা আজাদ হোসেন ইতিমধ্যেই ঘুমিয়ে, বাসার প্রায় অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছেন। কাল সারাদিন নানান কাজে ব্যস্ত থাকায় আজ নিমেষেই ঘুম চোখে ধরা দিয়েছে সবার। জেগে আছেন রামিম, রাজন আর ডালিয়া। আমেনা বেগমের সাথে টুকটাক কথা বলে 3 মেয়ের জামাই হালকা খাওয়া দাওয়া করে নেয়। তানহা অসুস্থ থাকায় রামিম আগেই চলে গেল। রাজনের সাথে বেশ খানিক সময় আড্ডা দিল দুজন। কে কি করছে, চাকরিতে রাজনের অনুভূতি কেমন, এসব টুকটাক কথা। শেষে রাজনকে বিদায় দিয়ে তুষির রুমে যায়। এর আগেও যতবার এই রুমে এসেছে পারমিশন নিতে হয়েছে তাকে। আজ কোনো পারমিশনের দরকার নেই। দরজা খোলা থাকায় তুষার ভেতরে ঢুকে দেখলো বিছানায় 4 হাত পা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তুষি। ঘুমের ঘোরে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে। গায়ের ওড়না এমনভাবে পেঁচিয়েছে আর একটু নড়াচড়া করলেই ফাঁস লেগে যাবে। তুষার ধীরে পায়ে হেঁটে পকেটের ছোট বক্সটা ড্রেসিং টেবিলের উপর রাখলো।
আর গায়ের টি শার্ট খুলে রাখে পাশের চেয়ারের উপর। এরপর বিছানায় শুয়ে তুষির গলা থেকে ওড়না খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। শক্ত হাতে জড়িয়ে ধরে, তার সারা মুখে এলো পাথারি চুমু খায়। দুষ্টু হেসে বাম হাত দিয়ে তুষির টি শার্ট গলিয়ে পেটে বিচরণ করতেই ঘুমের মাঝেই চমকে তাকায় তুষি। তুষারের হাতের উপর নিজের হাত রেখে ফুঁসে ওঠে, অসভ্য লোক, দূরে যা। তুষার আরো গভীরভাবে ছুঁয়ে দিতেই মুহূর্তেই সারা শরীর শিরশির করে ওঠে তুষির। শুকনো ঢোক গিলে মিনমিনে স্বরে বলে, দেখ, আমাকে স্পর্শ করবি না। তুষার আস্তে ধীরে তুষির কানের লতিতে কামড় বসায়, ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ফিসফিসায়, তুই ছাড়া আর কাকে স্পর্শ করব? আয় আদর দিই। বউকে আদরের উপর না রাখলে শয়তানের কুনজর লাগে। এই যেমন আজ সকালেই শয়তান আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমি দূরে থাকলে কাল যদি তোর উপর ঝাঁপিয়ে পড়ে তখন কি উপায়? আমি তো কন্ট্রোল করতে পারবো না। ইচ্ছে করবে শয়তানকে খুন করতে। তুষি এক ঝটকায় অল্প দূরে সরে উঠে বসে, রেগে চোখ গরম করে উত্তর দেয়, মাহিরার বাচ্চা তোকে জড়িয়ে ধরবে কেন? আমি ধরেছি? দোষ কি আমার? নির্দোষ হয়েও বউয়ের আদর থেকে বঞ্চিত হচ্ছি। বড়দের কাছে শুনিসনি, স্বামীর ডাকে সাড়া না দিলে পাপ হয়। তুষি একটু ভেবে দেখলেও আসলেই তুষারের দোষ নেই। তবুও নিজের জামাইয়ের পাশে কাউকে সহ্য হয় না, সেখানে ডিরেক্ট জড়িয়ে ধরলো। তুষারের দিকে তাকাতেই দেখতে পায় তার চোখে আজও কামুকতা ভর করছে। মনে মনে ঘাবড়ে গেলেও মুহূর্তেই রাগ দেখিয়ে উত্তর দেয়, যা পাপ হওয়ার আমার হবে, তুই যা অন্য রুমে, আজ শান্তিতে ঘুমাতে দে। তুষার বুঝলো এভাবে রাগ ভাঙানো যাবে না, তাই হঠাৎ উঠে পেছন থেকে তুষিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। গলায় মুখ গুজে জবাব দেয়, আমি বেঁচে থাকতে কখনোই আমার বউয়ের পাপ হতে দিব না। তুই চুপচাপ শুয়ে থাক। আদর কিভাবে করে শিখে নে। এই নাদান বাচ্চাকে বউয়ের আদরও পেতে দে। রাগে দুঃখে ডুকরে কেঁদে ওঠে তুষি। সারাদিনের রাগ ইচ্ছে মতো তুষারের গায়ে ঢালে। বুক পিঠ সর্বোচ্চ শক্তি দিয়ে কিল ঘুষি মারতে থাকে তুষারকে। আজ বনমানুষের নাম ভুলিয়ে দেবে সে। তবুও তুষি এতক্ষণ শত হাত পা ছোড়াছুড়ি করলেও কোনো লাভ হলো না। এদিকে আজ রাগ না ভাঙিয়ে ছাড়বে না তুষার। চট করে তুষির ঠোঁটে নিজের দখলে নিয়ে সব রাগ ঢেলে দেয়। হাতের বাঁধন আরো গাঢ় করে আদর করতে থাকে। ঘাড়ে ছোট ছোট চুমু খেয়ে হালকা কামড় বসায়। এসব অত্যাচার নিতে না পেরে শেষে তুষিও পিঠ খামচে ধরে। তুষারের সাথে সেও সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে তাল মেলায়। তুষারকে দুহাতে জড়িয়ে ধরে বুকের মাঝে চেপে ধরে। আস্তে ধীরে ভালোবেসে তুষার আজও সারা রাত গভীরভাবে আদর করলো। গভীর রাতে পেটে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে রিমি। মুহূর্তেই চোখ থেকে ঘুম পালিয়ে আদুরে চলে যায়। ভয়ে রিমি দরদর করে ঘামতে থাকে। কে এসেছিল তার ঘরে? ঘুমানোর আগে দরজা লক করেই ঘুমিয়েছে সে। তরতাজায় স্পর্শ এখনো লেগে আছে। ভয়ে দম বন্ধ করা অবস্থা। পাশ ফিরে এলোমেলো হাতে চশমা নিয়েই চোখে পড়ে নেয়। হাত বাড়িয়ে ঘরের লাইট জ্বালাতেই দেখতে পাই সম্পূর্ণ ঘর ফাঁকা। মানুষের চিহ্নের ছিটে ফোঁটা নেই। দৌড়ে ঘরের এপাশ ওপাশ খোঁজেও কোনো লাভ হয় না। শেষে লাইট জ্বালিয়েই ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বললেই কি ঘুমানো যায়? এপাশ কাত হয়ে মোচড়া মুচড়ি করেও এক বিন্দু তার ঘুম চোখে ধরা দিল না। শুধু চোখে ভাসলো একটু আগের ঘটনা। এটা কি স্বপ্ন? না, স্বপ্ন কিভাবে এত বাস্তবের ন্যায় হয়? মনে মনে ঘুরতে লাগলো হাজার প্রশ্ন। আবার যদি কেউ রুমে আসে তখন? ভূতও হতে পারে। তৎক্ষণাৎ ভয়ে সারা শরীর হিম ভাব হয়ে যায় রিমির। কোনো কিছু না ভেবে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। পাশেই রাজনের রুম। সব ভয়, রাগ আর সংকোচ সবকিছু সাইডে রেখে দরজা নক করতেই খুলে যায় দরজা। আর মনেই মুখে হাসি ফুটে ওঠে। সামনে তাকিয়ে দেখতে পাই উদাম গায়ে উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে রাজন। তাকে দেখে এবার যেন প্রাণ ফিরে পেল রিমি। কাঁপা কাঁপা এলোমেলো পা ফেলে রাজনের পাশে গিয়ে শুয়ে পড়ে। নিজের অজান্তেই ভয়ে দুহাতে চাপটে জড়িয়ে ধরে রাজনকে। গুটিসুটি হয়ে তার বুকের ভিতর মাথা রেখে চোখ খিচে রাখে। শরীরে কারো স্পর্শ পেতেই ঘুম ছুটে যায় রাজনের। চোখ মেলেই দেখে রিমি শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন ঘটনায় আপনা আপনি
কপাল ভীষণ রকম কুঁচকে যায়। অতঃপর সেও অধর বাঁকিয়ে হেসে সোজা হয়ে রিমিকে নিজের দানবের মতো হাতের বাঁধনে আগলে রাখে। সে এমনভাবে জড়িয়ে ধরে রিমির প্রাণ যায়। তবুও চোরের মতো রাজনের বুকে ঘাপটি মেরে পড়ে রইল। বউকে বুকে রেখে মাথায় চুমু খেয়ে নিশ্চিন্তে দিল এক ঘুম। আজ শত নড়াচড়া করলেও তাকে ছাড়বে না, দরকার হলে বুকের মাঝে ঢুকিয়ে পিষিয়ে মারবে। এভাবে রাজন আস্তে আস্তে সব ভালোবাসা আদায় করে ছাড়বে। শহর জুড়ে বৃষ্টির ছমছম শব্দে চারপাশ শান্ত পরিবেশ। গাছের ডাল পাতা বৃষ্টির পানিতে ভিজে একাকার। ব্যালকনির সকল ভেজা ফুলগুলোকে দেখতে একদম সদ্য গোসল করা নববধূর মতো লাগছে। তোষি বিকেলের স্নিগ্ধ আবহাওয়ায় গা ভেজাতে ব্যস্ত। আজ সকাল থেকেই অসীম ধারায় বৃষ্টি হচ্ছে। কখনো তুমুল বাতাসে গাছের ডালপালা ভেঙে যাওয়ার মতো বৃষ্টির দাপটে মন হয়ে যায় অস্থির। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে ঘন বর্ষায় গা ভেজাতে, মুক্ত পাখির মতো এখানে ওখানে ছুটে বেড়াতে। তো সে চোখ বন্ধ করে মেঝেতে বসে বৃষ্টিতে পা ভেজালো। কখনো পায়ের নুপুরে ঝুনঝুন শব্দ তুলছে, নয়তো বাহারি ফুলের টপ থেকে লাল টকটকে গোলাপ নিজের মুঠোয় নিয়ে ভেজা চুলের মাঝে গুজে রাখছে। দুপুরে সবাই খেয়ে দিয়ে এই আরামদায়ক উষ্ণময় পরিবেশে জম্পেস্ট ঘুম দিয়েছিল। তোষারও তাকে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমালেও 30 থেকে 40 মিনিটের বেশি বিছানায় টিকতে পারেনি তুষি। মন সকাল থেকেই বৃষ্টিতে ভেজার জন্য আনচান করছে। অনেকবার তুষারের সামনে ঘ্যান ঘ্যান করলেও কোনো কাজ হয়নি। উল্টে তুষারের রাগান্বিত হয়ে দিয়েছে এক রাং ধমক। বৃষ্টিতে ভিজার খুব শখ হয়েছে, যা ভিজ, কিন্তু রাতে জ্বর আসলে আমার সাথে ঘুমাতে আসিস, লাথি মেরে দিব বিছানা থেকে। তুষির তখন ইচ্ছে করতো লাঠি দিয়ে ওর মাথা ফাটিয়ে দিতে। সবসময় সুযোগ খোঁজার বাহানাই ছিল। কখন তুষার বের হবে আর সেই ফাঁকে টুপ করে বৃষ্টি বিলাস করবে তুষি। শেষে বিকেলে তুষারের দুহাতে মাছ থেকে নিজেকে ছাড়িয়ে ঠোঁট টিপে হেসে ভেজার জন্যে দিল এক দৌড়। ব্যালকনির চারিপাশে হাত পা নাচিয়ে প্রায় 25 মিনিট ধরে ভিজছে। কখনো এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে চারিপাশ দেখছে, আবার কখনো বিষণ্ণতায় চেয়ে মন খারাপগুলো অকারণেই ঘিরে ধরছে। আজ তাদের বিয়ের 16 দিন। বাবার বাড়ি সেই যে তার পরের দিনই এসেছে, আর যাওয়া হয়নি। তাদের সাথে একত্রেই তানহা জান্নাতও চলে গেছে নিজেদের শ্বশুর বাড়ি। রাজন 4-5 দিন থেকে চট্টগ্রাম কাজে জয়েন করেছে। রিমির সাথে তার সম্পর্কটা কোনো মতেই স্বাভাবিক হচ্ছে না। আদর করলেও রাজন তার মন গলাতে ব্যর্থ। রিমির এক কথা, একজনকে মন দিয়ে বসেছে, সেখান থেকে কোনোদিন সরে আসতে পারবে না। বিয়ে নিজের বিরুদ্ধে হলেও সংসার কখনো মনের বিরুদ্ধে করা যায় না। শেষে রাজন দীর্ঘশ্বাস ফেলে তাকে নিজের মতো রেখেই চলে যায় চট্টগ্রাম। 2 দিন আগে বাবার বাড়ি যাওয়ার কথা তুষি মুখ থেকে বের করতেই তুষার রাগে কটমট করে তাকায়। আমি যতদিন বাসায় থাকছি ততদিন মরে গেলেও বাপের বাড়ির নাম মুখে আনবি না, নয়তো কুঁচি কুঁচি করে কেটে ফেলবো। তুষি মুখ খারাপ করে টিভির সামনে বসে থাকে। মায়ের জন্য মনটা বড্ড পড়ছে। কবে যাবে বাবার বাসায়? কবেই বা সবাইকে প্রাণ ভরে দেখতে পারবে? রাগে দুঃখে সারাদিন না খেয়েই বসেছিল তুষি। শেষে তুষার রাত 11টায় বাসায় এসে দেখতে পায় আগের মতোই স্থির হয়ে সোফায় বসে আছে। নূরজাহানও ধমকাধমকি করেও এক চুল পরিমাণ সরাতে পারেনি। তুষারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তুষি মুখ মুচড়ে অন্যদিকে ঘুরে বসে। অধর বাঁকিয়ে তুষার তড়িৎ গতিতে কোলে তুলে নেয়। তুষিকে কোনো কথা বলতে না দিয়েই বিছানায় ধপ করে ফেলে দরজা নক করে। তুষির খুব নিকটে এসে নরম স্বরে বলে, খুব মন খারাপ? বাবা মায়ের জন্য বুকের ভেতর পুড়ে ছাই হয়ে যায়, অথচ আমার মতো নাদান ছেলের যে বউ ছাড়া এক রাতও ঘুম হয় না তার বেলা। বউয়ের আদর ছাড়া লবণ ছাড়া তরকারির মতো খুঁটে লাগে। বউকে চুমু না খেলে 3 বেলা ভাতেও এনার্জি পাই না। এবার বুঝ, দেশের সুনাগরিক হয়ে আমার মতো জনগণের কষ্ট তুই কি অনুভব করিস না? কিভাবে পারবি এভাবে কষ্টে রেখে বাপের বাড়ি যেতে? চুমু কম হয়েছে? তবে বল, আজ থেকে আরো বেড়ে যাবে, এতে সংসারও হবে ঝামেলা মুক্ত। এসব কথাই তুষির কান ঝাঝা করে ওঠে। এই কয়েকদিনে এমন কোনো সময় নেই যে বেহায়া কথা বলে লজ্জায় মারেনি তুষিকে। এবারেও লজ্জা পেয়ে নাক তরতর করে কাঁপছে তার। পাশ থেকে বালিশ তুষারের দিকে ছুঁড়ে জবাব দেয়, তুই থাক বউ নিয়ে, আমি যাবই। উফ সোনা,
বিয়ের পর লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? তুমি থেকে একেবারে তুই, ছি, লোকে কি বলবে? না শোনা, আজ থেকে মুখে তুই আনলেই ওই ঠোঁট ছুরি দিয়ে কেটে দেব। তোষির কষ্টে কান্না পায়। এই লোকটা কি তার মন বুঝবে না? একটা সহজ কথা বললে তার মিনিং আরো জটিল করে 10টাতে নিয়ে যায়। তোষি শেষে দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠোকে দেওয়ালে। জীবনের সবচেয়ে বড় পাপের শাস্তি কাজিনকে বিয়ে করা, নয়তো কি সবসময় খাপছাড়া কথার মাঝে লজ্জায় মরতে হয়? তুষার বিভোর ঘুমে তলিয়ে যাওয়ায় পাক্কা 50 মিনিটেও বেশি সময় বৃষ্টিতে ভিজল তুষি। মন ভরে ভিজে পা টিপে টিপে রুমে এসে দেখে আগের মতোই উদাম গায়ে ঘুমাচ্ছে তুষার। মনে মনে ফিক করে হেসেই বলে ওঠে তুষি, তুষিকে আটকানো এতই সহজ? তোমার মতো বন মানুষের বৃষ্টির পানি সহ্য হয় না। ভিতর ডিম কোথাকার। চট করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। তখন প্রায় সন্ধ্যা নামার আগ মুহূর্ত। চারপাশে লাল আভায় পরিপূর্ণ। বিশাল আকাশের মাঝে কালো মেঘ জমে আছে। তুষি কিচেনের দিকে যেতেই চোখে পড়ে নূরজাহানকে। তিনি মাত্রই ঘুম থেকে উঠে চা বানাতেই রান্নাঘরে এসেছে। তুষি তার পাশে দাঁড়িয়ে বলল, মা, আমার জন্য 1 কাপ চা বানাও। নূরজাহান তুষিকে আগাগোড়া নিক্ষেপ করে উত্তেজিত হয়ে প্রশ্ন করে, তুই বৃষ্টিতে ভিজেছিস, জ্বর আসলে কি উপায়? ধরা পড়ে যাওয়ায় দাঁত কেলিয়ে বলল, কই না তো, কি যে আবল তাবল বকো সারাক্ষণ। কানে নিচে থাপ্পড় বলে সব সত্যি বেরিয়ে যাবে। তুষি মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো ভঙ্গিতে জবাব দেয়, তোমার খাটাস ছেলে কেন সকালে ভিজতে দিল না? তাহলেই তো এখন ভিজতাম না। তুষার কোথায়, দেখিনি তোকে? নূরজাহান 1 কাপ চা তুষির হাতে দিয়ে কথাটি বলে। তুষি হেসে ধোয়া ওঠা গরম চায়ে তৃপ্তি নিয়ে চুমুক দিয়ে বলে, না, সে আপাতত ঘুমে, কখনো জানতেই পারবে না আমি এতক্ষণ কি কি করেছি। মা, তুমিও ঘুমাও, আমি যাই, কেমন হালকা শীত শীত লাগছে। কথা শেষে চা খেতে খেতে তুষি চলে যায় নিজের রুমে। নূরজাহান ঠোঁট উল্টে ধীর গলায় বিড়বিড় করে, একবার জ্বর আসুক তখনই বুঝবি তুষার কেমন উন্মাদ, বদ্ধ পাগল হয়ে কি কি করতে পারে। আমার তো এখনই ভয় হচ্ছে, শেষে কিনে রেখে কয়েকটা থাপ্পড় মেরে না দেয়। তুষি রুমে এসে চায়ের কাপ টেবিলে রাখলো। আস্তে ধীরে চুপি চুপি আগের মতোই তুষারের পাশে গিয়ে পাতলা কম্বলের নিচে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। হুট করেই মাথাটা কেমন ঝিমঝিম করছে, অজান্তেই চোখ বুজে আসছে, নাক দিয়েও হালকা পানি বের হচ্ছে। মিনিট 2 পরেই তুষি সারা শরীর ঠান্ডা অনুভব করে। প্রচণ্ড শীতে হাত পা হয়ে আসছে সাপের মতোই শীতল। তুষারের গা উষ্ণতায় ভরপুর, তাই একটু ওমের খুঁজে তুষারের দিকে ঘুরে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরে তাকে। নিজের ঠান্ডা পা দুটো তুষারের পায়ে চেপে ধরে। তৎক্ষণাৎ তুষারের ঘুম হালকা হয়ে যায়। চোখ মেলে দেখতে পাই তুষি শীতে ঠকঠক করে কাঁপছে, সারা গা বরফের ন্যায় ঠান্ডা। হুট করেই বৃষ্টিতে ভেজার ফলে এমন হয়েছে। তুষার দুহাতে জড়িয়ে ধরে বুকে টেনে নিল তুষিকে। চুলে হাত দিতেই রেগে যায় তুষার। বেয়াদব, ঘুম বাদে এতক্ষণ কি করছিলি তুই? আমি বারবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, তবুও কেন গেলি? অসভ্য, ইচ্ছে করছে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেই। তুষি আরো শক্ত করে জড়িয়ে ধরে তুষারের বুকে অবিরত নাক ঘষতে থাকে। ধরে যাওয়া গলায় বলে, বেশ করেছি ভিজেছি, আরো ভিজবো, তাতে তোমার কি? জ্বর আসবে, ঔষধ খেয়ে বিছানায় পড়ে থাকবো। বুকে তুষির ঠোঁটের স্পর্শ একটু একটু করে উত্তেজনা বাড়িয়ে দেয় তুষারকে। এভাবে পাশে বউ, তার মধ্যে রোমাঞ্চকর এক শীতল পরিবেশ। এ যেন নিজেকে মুহূর্তেই এলোমেলো করতে প্রস্তুত। তবুও তুষার ডান হাত তুষির চুলের ভাঁজে গলিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আজকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কোনোদিনও আমার কথার অবাধ্য হলে হারে হারে টের পাবি তুষার কি জিনিস। এখনো বোঝার বাকি আছে? তবে বলছিস আমাকে পুরোপুরি পড়ে ফেলেছিস? জঙ্গলি ভূত। তুষি চোখ বুজে ছোট্ট ছোট্ট চুমু খায় তুষারের লোমস্য বুকে। চাপটে চড়িয়ে ধরে ঘুমিয়ে যেতেই তুষার ওর কানে মৃদুভাবে কামড় খায়। কানের ঠোঁট ছুঁয়ে বলল, এভাবে আর কখনো বৃষ্টিতে ভিজবি না। তবে কিসে ভিজবো? তুষার দুষ্টু হেসে জবাব দেয়, তুই চাইলে এই সুইট মোমেন্টে আমার ভালোবাসায় ভিজে একাকার হতে পারিস। আজ থেকে সকাল সন্ধ্যা যখনই ভিজতে ইচ্ছে করবে আমাকে শুধু একবার বলিস, দেখিস ইচ্ছে মতো ভিজিয়ে দেবো তোকে।
তুষি লজ্জায় গুটিয়ে যায় আরও। তুষারের ঠোঁট কাটাই কথায় মুহূর্তেই সর্বোচ্চ শক্তি দিয়ে কামড় বসায় ওর বুকে। ব্যথায় চোখ খিচে বন্ধ করে তুষার ঠোঁট কামড়ে পুনরায় ফিস ফিসিয়ে বলে, কামড় দিচ্ছিস কেন? ভিজুই নাকি এখন? আয় তবে ভিজিয়ে দেই, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। হয়তো সারা দেহ বৃষ্টির মতো ছুঁয়ে দিতে পারবো না, কিন্তু বাচ্চার মা ঠিকই বানাতে পারবো। সকালের ফুরফুরে বাতাসে নীরের পাখি মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছে আকাশে। শেষ রাতের দিকে মুষলধারে বৃষ্টি হওয়ায় সকাল শুরু হয়েছে স্নিগ্ধ রূপে। ছাদের কার্নিশ বরাবর দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মৃদুভাবে কাঁপছে রিমি। গায়ে ফিনফিনে 3 পিস, দুহাত বুকের মাঝে আড়াআড়িভাবে গুজে রেখে তাকিয়ে আছে অধূরে। পাশেই কুচকুচে এক কালো কাক বৃষ্টি গলায় কা কা ডেকেই চলেছে। মলিন মুখে রিমি ভেতর থেকে শুধু দীর্ঘশ্বাস ফেলে। জীবনের হিসেবের খাতা এখানেই যেন গোলমাল, কোনোভাবেই হিসেব কষা যায় না। ইচ্ছে করে আকাশের পাখির মতো এদেশ ওদেশ দেবদাসের মতো ঘুরে বেড়াতে। জীবনে প্রেম বুঝি এভাবেই এসে হুট করেই হারিয়ে যায়? যদি হারিয়েই যাবে তবে আসলো কেন? লোকটি হঠাৎ এভাবে নাই হয়ে গেল। সেই বিয়ের 6 দিন আগে লাস্ট মেসেজ ছিল, আর কোনো টেক্সট নেই। লাস্ট মেসেজটা বরাবরের মতোই অদ্ভুত ছিল। নারী, আপনি খুব রহস্যময়ী। কখনো সুচরিতার মতো গাল ভরে হাসেন, কখনো বা পারুর মতো ডুকরে কাঁদেন। আমি আপনার কান্না ভরা মুখখানি প্রাণ ভরে দেখতে চাই। যখন আমার সামনে কাঁদবেন আমি হাসব, হেসে আলতো করে ডান হাতে আপনার মুক্তোর মতো চোখের পানি 1 ফোঁটা আঙ্গুলে নিয়ে কপালে পরিয়ে দিব। সেই ইচ্ছে কি পূরণ হবে আমার কোমলমতি? কোমলতার ন্যায় মন আপনার। খুব শীঘ্রই আপনাকে কাঁদানোর জন্য আসব। এবার আর লুকোচুরি নয়, সারা জীবন আপনার ছোট মনটাকে জ্বালিয়ে ছারখার করার জন্য আসব। মেসেজ দেখেই রিমির তখন মনে ভয় জেগে বসে। কাপা হাতে নিত্যদিনকার মতো কল দিতেই আবার এক মেয়েলি গলার আওয়াজ ভেসে উঠে জানান দেয় নম্বরটি বন্ধ। ওই দিন থেকেই রিমি খুব আগ্রহ নিয়ে বসেছিল, কবে আসবে তার এতদিনের সেই অপ্রকাশিত প্রেম, কবে আসবে তার এতদিনের সেই অপ্রকাশিত প্রেমিক। লোকায়িত প্রেমিক কাঁদাতে আসবে? আসুক, সে তবুও আসুক, কিন্তু সে আসেনি, তার কথাও রাখেনি। বেঈমান পুরুষ, তার জন্যেই মনের বিরুদ্ধে আজ অন্য কারোর ঘর করতে হচ্ছে। রিমি মলিন মুখে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে। এসব ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে তার। সে জানে একসময় কে কল করতে পারে, তবুও ডান হাতের মাঝে ফোনখানা সামনে এনে দেখল স্ক্রিনে জলজল করছে এক যুবকের হাস্য উজ্জ্বল ছবি। রাজন নামের ছেলেটিকে সারা রাত গালি দিলেও প্রতিদিন সকালে ঠিক বেহায়ার মতো ঘুম থেকে ওঠার জন্যে কল করবেই। রেমি ফোন রিসিভ করে কানে তুলল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজন সালামের উত্তর নিয়ে হাসি হাসি মুখে জবাব দেয়, কি ব্যাপার, আজ এত আয়োজন করে কথা বলছো? প্রতিদিন তো মুখ থেকে কথাই বের হয় না। রেমি হাসে, এই হাসি বেদনার। ছাদের মাঝের দিকে তাকিয়ে চুপ করে রইল। রাজন জবাব না পেয়ে আবার বলে উঠল, প্রতিদিন ঘুম থেকে আমি কল করে ডেকে তুলি, আজ কেন উঠলি? তোর সে প্রেমিক কি চলে এসেছে? তোর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস না তো? রিমির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই বাম হাত চশমার ভেতর থেকে মুছে নেয়। উত্তর দেওয়ার জন্যে মুখ খুললেও কথা যেন হারিয়ে গেছে বহু দূরে। ওপাশ থেকে তৎক্ষণাৎ অস্থির চিত্তে গলার স্বর ভেসে আসে, খবরদার রিমি, বাসার বাইরে পা দেওয়ার মতো সাহস দেখাবি না। এবার রিমির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হালকা ঢোক গিলে তিক্ত গলায় বলল, সব সময় ফাইজলামি ভালো লাগে না রাজন ভাই। প্রতিদিন ছ্যাঁচড়ার মতো কল করেন কেন? জানেনই কথা বলতে বিরক্ত লাগে, তবুও নিজেই বকবক করে আমার মাথা খান। ছি রিমি, বরকে কেউ ভাই বলে? আমার কোনো বর নেই। তোর না থাকলেও আমার একটা খিটখিটে মেজাজের বউ আছে, তাকে রোজ সকাল বিকাল কল করে খেপাতে হয়, নয়তো পেটের ভাত হজম হয় না। তাকে রোজ দেখতে ইচ্ছে করে, কিন্তু সে রোবট, তার মাঝে ভালোবাসার ছিটে ফোটাও নাই। তাকে গভীর রাতে খুব ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু সে অন্য পরপুরুষকে নিয়ে মত্ত থাকে। কি কুত্তা ভাগ্য আমার দেখেছিস? এর থেকে কবে রেহাই পাবো বলতে পারিস? বউয়ের আদর উপর না রাখলে উগ্র আচরণ তো করবেই।
রাজনের বেহায়ামূলক কথা শুনে মুহূর্তেই রিমির রাগ উঠে যায়। চেঁচিয়ে উঠে জবাব দেয়, আজকের পর থেকে কল করবেন না আমায়, অসভ্য লোক, ঘৃণা হয় আমার। কথা শেষেই রাজন কিছু বলতেই চট করে কল কেটে দেয় রিমি। রাগে রিমির মাথার রগ ধপধপ করছে। লোকটার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এত অপমানের পরেও কিভাবে পারে অবিরামভাবে কল করতে? প্রতিদিন সেই একই ডায়ালগ। পৃথিবীর একমাত্র যুবক আমি যে কিনা এক রোবট বউ নিয়ে সংসার করছে, যার মনে দয়া মায়ার ছিটাফোটাও নাই। আদর ভালোবাসা তো অনেক দূরের কথা, মুখে নেই মধু, তার ২০ কথা সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। আহা কি সুন্দর কপাল আমার, একদম রাজার কপাল। মুহূর্তেই চেতে গিয়ে রিমি হয়তো গালি দেয়, নয়তো ফোন অফ করে শুয়ে থাকে। এখনও তাই করলো। ফোন অফ করে রুমের দিকে যায়। কাল এসএসসি রেজাল্ট দেওয়ার ডেট। রেজাল্টের চিন্তায় কাল রাতে এক বিন্দুও ঘুম আসেনি তার। সেজন্যেই খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়েই ছাদে চলে আসে। সকালের মনোরম আবহাওয়ায় মন হয়ে যায় ফুরফুরে। সকল খারাপ চিন্তা নিমেষেই দূর হয়ে যায়। তোষী অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। তার সামনেই চোখ মুখ লাল করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। দেখেই বোঝা যাচ্ছে আর কিছু সময় পেরুলেই খুন করে ফেলবে। তোষী চোরা চোখে এক পলক তাকাতেই ভয়ে আবারও মাথা নিচু করে রাখলো। তখনই কানে আসে তুষারের রুক্ষ উক্তি, এলাকার বখাটের ছেলের সাথে এত কি কথা? কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করে বেড়াবি? তোষী এবার মিনমিনে স্বরে জবাব দেয়, আমি কি জানতাম প্রপোজ করে বসবে? রাহাকে নিয়ে একটু নিচে গিয়েছি, তখনই কোথা থেকে ওই ছেলে এসে বলে বসে আই লাভ ইউ। এখানে আমার কি দোষ? সামনে তাকিয়ে কিছু গালি দিব তারও উপায় নেই। এর আগেই রাহা দৌড়ে তোমাকে সব বলে দিল। আমি যদি তখন গেটে না আসতাম তাহলে নিশ্চয়ই ছেলেটার গলা ধরে বসে থাকতি। এই কথা কখন বললাম? ভাবভঙ্গিতে তাই বোঝা যায়। ভাগ্যিস রাহা সব বলে দিল। তুই নাকি ছেলেটিকে আগে চোখ টিপ মেরেছিস। তোষী ভড়কে যায় এমন কথায়। আশ্চর্য, সে কখন চোখ টিপ দিল? সারা দিন ঘরে থেকে বিরক্ত হচ্ছে বলে ওই পুচকে রাহাকে নিয়ে নিচে হাঁটতে বেরিয়েছিল তুষি। তখনই কোথা থেকে এক ছেলে এসে প্রপোজ করে বসে। মরতে মরতে সেই একই সময় তুষার বাসায় ফিরছে। রাহাও আছে বজ্জাত মেয়ে তুষারকে দেখে দৌড়ে যায় তার কাছে। চোখ বড় বড় তুষির নামে সব নালিশ দিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। তার ভাষ্য মতে এই ছেলেটাকে আমি চোখ টিপ মেরেছি, আদর করে কথাও বলেছি। তৎক্ষণাৎ রেগে তুষার বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ছেলেটাকে জোরে দেয় এক ধমক। আমার বাসার সামনে তোর কি কাজ? আর এই প্রেগনেন্ট মহিলার সাথে তোর কি কথা? ভালো ভালো বিদায় হ, নয়তো এই মহিলার জামাই পুলিশ কিছু বললেই জেলে পুড়ে দেবে। ছেলেটি এমন কথাই মনে হলো বড়সড় ধাক্কা খেলো। মুখটি হাঁ করে জবাব দেয়, এই সুইট মেয়েটি প্রেগনেন্ট কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা তাও আবার দ্বিতীয় সন্তান। আমার বাসায় দোতলায় ভাড়া থাকে। এবার দৌড়ে পালা, নয়তো ভাইকে কল করছি, বলে দিচ্ছি তুই প্রেগনেন্ট মহিলাকে উত্ত্যক্ত করছিস। ছেলেটি ভয়ে তুষির দিকে তাকিয়ে বলে, ভাবি মাফ করে দেন, আর কখনো এসব বলবো না। তবুও ভাইকে কিছু বললেন না। যথা শেষই দৌড়ে পালাই ছেলেটি। এদিকে তুষিও সমান তালে ভয়ে কাঁপছে। যেভাবে তুষার তাকিয়ে আছে আর নির্ঘাত কিছু করে বসবে। এখান থেকে একবার রেহাই পাক, ওই পুচকে রাহাকে উচিত শিক্ষা দেবে। বিয়ের আগেও কম চালায়নি তাকে, পদে পদে অপদস্থ হতে হয়েছে সবার সামনে। তুষারের ধমকে এতক্ষণের ভাবনা থেকে বেরিয়ে আসে তুষি। মুখ ফুলিয়ে জবাব দেয়, তুমি ভালো করেই জানো রাহা এক লাইন বেশি বলে। ছেলেটিকে আমি তো তাই জানি না, দোষ না করেও এভাবে ধমকানোর মানে কি? তুষার হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। আমার পারমিশন ছাড়া বাইরে যাবি কেন? ব্যথা পাচ্ছি তুষার ভাই, আমি মাকে বলেই গেছি। তুষার আরো জোরে চেপে ধরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি তোর কোন জন্মের ভাই? লজ্জার মাথা সব খেয়ে ফেলেছিস? প্রেগনেন্ট মহিলা! ছি, অসভ্য পুরুষ লোক। আমি কোন কালারের প্রেগনেন্ট মহিলা? সবার সামনে আমাকে বেইজ্জত করলি কেন? কোন দিক থেকে আমাকে প্রেগনেন্ট মনে হয়? পেট আছে আমার? তুষার অধর বাঁকিয়ে হেসে তুষির দিকে গাঢ় চোখে তাকায়। ডান হাতে পেটে আলতো করে ধরে বলে, কি বলিস? পেটে কিছু নেই? আয় তবে কিছু দিয়ে দেই।
এবার সত্যি সত্যি প্রেগনেন্ট বানিয়ে ছাড়বো। তুষি লজ্জায় গটিয়ে যায়। এসব কথায় বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল। সামনে তাকানো ভীষণ দায়ী হয়ে দাঁড়িয়েছে। তুষার দুজনের দূরত্ব সম্পূর্ণ ঘুচিয়ে চট করেই তুষির ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। গাঢ় চুম্বন করে কানের কানে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলে, প্রেগনেন্ট হলে সামলাতে পারবি তো? আমার তো এখনই প্রেম প্রেম পাচ্ছে। এসব কথা তুষি আর শুনতে পারল না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এক ঝটকায় দূরে সরায় তুষারকে। দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, নির্লজ্জ তুষার ভাই, 100 হাত দূরে থাক। তুষার মুহূর্তেই গলা ফাটিয়ে হেসে ওঠে। তুষি ড্রয়িং রুমে এসেই দেখে নূরজাহান টিভি দেখছে। সেও তার পাশে বসে টিভির দিকে মন দেয়। নূরজাহান তুষির মাথায় হাত বুলিয়ে আদর করে। তোর মা কল করেছিল, তখন তুই বাইরে ছিলি। তুষি উত্তেজিত হয়ে জবাব দেয়, কি বললো আম্মু? তুই বাসায় আসলে কল দিতে বলেছে, কল করে দেখ। আচ্ছা করব। কি খাবে মা, চা দেই? নূরজাহান হেসে উঠে বলে, তুই করবি চা? কখনো রান্নাঘরে যাস? তুষি হেসে জিহ্বায় কামড় দেয়। মিনমিনে স্বরে জবাব দেয়, যাইনি ঠিক, কিন্তু যেতে তো পারি। যেতে হবে না, আমি করে দিচ্ছি। রুমে যা। তুষার কি করছে? তুষি উঠে রুমে যেতে যেতে বলে, জঙ্গলিদের যে কাজ সেই কাজই করছে। মুহূর্তেই হেসে ওঠে দুজন। রুমে গিয়ে তুষি দেখতে পায় তুষার খুব মনোযোগ সহকারে পিসিতে কিছু করছে। গুটি গুটি পায়ে বিছানায় যেতেই তুষারের প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় তুষি। কাল তো রেজাল্ট দিবে, আমাকে মনের ভুলেও জানানোর প্রয়োজন বোধ করিসনি। এটাও আয়োজন করে বলতে হবে? দুনিয়ার সবাই জানে। সবার সাথে আমার তুলনা দিলি? ছি। তুষি মুখ বাঁকা করে শুয়ে পড়ে। তুষারও নিজের যাবতীয় কাজ শেষে তুষির পাশে শুয়ে বলে, রেজাল্টের খবর শুনেই মানুষ 10 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অথচ তোকে দেখলে বুঝাই যাচ্ছে না কাল এসএসসির রেজাল্ট। যাই হোক, দেখা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাল কি করে। তুষির যে গলা শুকিয়ে আছে এটা কখনো প্রকাশ করছে না। কাল থেকেই মনের মাঝে ভয় জেগে ধরেছে। কি রেজাল্ট হবে আল্লাহই জানে। ভয়ে হালকা ঢোক গিলে অন্য পাশ হয়ে ঘুমানোর চেষ্টা করলো। তুষারও দূরত্ব মিটিয়ে পেছন থেকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। দু পা তুষির উপর তুলে ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে যায়। সময় চলতে চলতে রেজাল্টের সময় চলেই আসলো। আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। সকাল থেকেই তুষির খাওয়া দাওয়া বন্ধ। তুষারও তেমন কিছু বলেনি, ইচ্ছে মতোই থাকতে দিয়েছে। নূরজাহান অনেক বুঝিয়ে সুঝিয়ে হালকা নাস্তা করায়। সকাল 12টার পরপরই তুষার বাসায় আসে, তার হাতে এক গাদা মিষ্টির বক্স। তুষি তখন চিন্তায় দরজা চাপিয়ে শুয়ে আছে রুমে। নূরজাহান দরজা খুলেই দেখলো হাত ভর্তি মিষ্টি। মুহূর্তেই হেসে উঠে বলে, কি খবর আব্বা, তুষির রেজাল্ট জেনেছিস? হ্যাঁ, তুষি কোথায়? রুমে চলো। নূরজাহান খুশিতে গদ গদ হয়ে দৌড়ে যায় তুষির রুমে। মেয়েটা মলিন মুখে বিছানায় শুয়ে আছে। নূরজাহান তুষির মাথায় আদর করে বলল, তুষার মিষ্টি নিয়ে এসেছে, নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট হয়েছে তোর। তুষি তৎক্ষণাৎ উঠে বসে, খুশিতে চিল্লিয়ে বলে, আমি কি পেয়েছি তুষার ভাই? রেজাল্ট পেয়েছো? কথা শেষেই সামনে নূরজাহানকে ডেকে চোখ খিচে জিহ্বা কামড় দেয়। ততক্ষণে নূরজাহান হাসছে, অপরাধীর মতো করে বলে, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তুষার রুমে এসে খুব আয়েশ করে বিছানার সামনের চেয়ারে বসে মিটি মিটি হাসতে থাকে। তুষি উত্তেজিত হয়ে রেজাল্ট শোনার জন্য ঘ্যান ঘ্যান করলে তুষার কঠোর গলায় বলে, রিমি গোল্ডেন A+ পেয়েছে, তার রেজাল্ট উপলক্ষেই মিষ্টি এনেছি আমি। তোর রেজাল্ট তোর মতোই হয়েছে, এবার ভেবে দেখ। এমনিতেই চিন্তায় কপালের রগ ধপধপ করছে সকাল থেকে। এখন এসব হেয়ালি কথা শুনে মস্তিষ্ক গরম হয়ে যায় তুষির। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে বলে, আমি যাই করি তবু বলো। নূরজাহানও তাল মেলায়। কয়েকবার বউ আর মায়ের ঘ্যান ঘ্যানানিতে তুষার শেষে বলে, গোবর মাথাতে 4.86 পেয়েছিস, আমি খুব খুশি। আমার বউ না পড়েই বাজিমাত করে ফেলেছে। রেজাল্ট শুনেই তুষি চিল্লিয়ে ওঠে। কখনো এবার 4:86 যেন মেঘ না চাইতেই জল। খুশিতে নূরজাহানকে শক্ত করে জড়িয়ে ধরে। তুষার হেসে বেরিয়ে যেতেই নূরজাহানও সবাইকে জানিয়ে দিতে নিজের রুমে চলে যায়। তুষি খুশিতে উত্তেজিত হয়ে জুইকে কল করে। ওপাশ থেকে চেঁচিয়ে উঠে জবাব দেয় জুই,
দোস্ত A+ পেয়েছি, তোর কি খবর? 4.86 কিভাবে সম্ভব হলো ভাবতেই পারছি না। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। স্বপ্ন সত্যি হলো আজ। রিমি শুনলাম গোল্ডেন A+ পেয়েছে। হ্যাঁ, এখন কল করব, রাখছি। কথা শেষেই বাসায় কল করে তুষি। সবাইকে জানিয়ে রিমির সাথে মিনিট 10 কথা বলে। এদিকে তানহা সহ জান্নাতকে আগেই বলে দিয়েছে তুষার। তুষি সবার সাথে কথা শেষে খুশিতে একা একা নাচতে থাকলেও সেই মুহূর্তেই তুষার এসে বউয়ের এমন পাগলামি দেখে ফিক করে হেসে ওঠে। তুষির সামনে দাঁড়িয়ে চট করে কোলে তুলে বলে, এই খুশিতে আমাকে গুনে গুনে 86টা চুমু খা, কুইক বেবি। আকস্মিক ঘটনায় তুষি ভড়কে যায়। তুষারের গলা জড়িয়ে ধরে বলে, 86 কেন? 4.86 পেয়েছিস তাই? এবার কথা বন্ধ করে চুমু খা। তুষি কখনো নিজ ইচ্ছায় চুমু খায়নি, আজ কিভাবে খাবে? এই বন মানুষ চুমু না খাওয়া পর্যন্ত ছাড়বেও না। ভয়ে তুষি চোখ বন্ধ করে টি-শার্ট খামচে ধরল। তুষারও আজ দমে যাওয়ার পাত্র নয়। অল্প ঝোঁকে নরম স্বরে বলল, হয় চুমু দিবি নয়তো 100 চুমু খাবি, তবে এই চুমু যেন সেনো চুমু নয়, গভীর চুমু। কি করবি এবার তুই জানিস? তুষি লজ্জায় মুখ লুকায় তুষারের বুকে। কয়েক মিনিট ভেবে চট করে তাকায় তার দিকে। অল্প মুখ উঁচু করে টুপ করে তুষারের গালে চুমু খেয়ে সরে আসতেই দুষ্টু তুষার ঠোঁট ডুবিয়ে দেয় তুষির ঠোঁটে। এক লম্বা সময় ধরে চুমু খেয়েও যখন তুষির কাছ থেকে রেসপন্স পেল না, এবার ইচ্ছে করেই জোরে কামড় বসায় ঠোঁটে। হঠাৎ ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলে। এবার তুষার এক ঝটকায় কোল থেকে বিছানায় ফেলে দিয়ে তুষির উপর উঠে বসে। দুই হাতে জড়িয়ে ধরে গলায় নাক ঘষে ফিসফিস করে বলে, হটবু বিয়ে করলে একটাই সমস্যা, যখন তখন ভেতরের নির্লজ্জ তুষার মুহূর্তেই বেরিয়ে আসতে চায়। তুষু চুন্নিকে আদর করতে চায়। সে চায় তুষির লজ্জা রাঙা মুখ দেখতে। এই যেমন এখন রাতের মতো এই দিন দুপুরে নির্লজ্জ বাজে পুরুষ হতে ইচ্ছে করছে। এখন কি উপায়? তুষি কাপা হাত দুটি দিয়ে তুষারের চুল খামচে ধরে। চোখ বন্ধ করে অনুভব করে তুষারের গভীর স্পর্শে আর ঠোঁটের আদরে তার নিঃশ্বাস এলোমেলো। পেট খুব ব্যথা করছে। রিক্সা চলছে আপন গতিতে। রামিমের কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে মাথা নাড়ায় তানহা। শরীরটা আজকাল ভালোই থাকে না। 6 মাসে নাকি মুখে রুচি আসে অনেক কম। খাওয়া দাওয়ার উপরে থাকে সবাই, তবে তার বেলায় এমন কেন? মাছ মাংস দেখলেই পেট ফুলে যায়। আলু ভর্তা, ডাল আর বিভিন্ন সবজি খেয়েই দিন যাচ্ছে তার। রামিম চিন্তিত হয়ে তানহাকে আলতো জড়িয়ে ধরে। প্রতিদিন রাতে তানহার এপাশ ওপাশ করা দেখলে বুকের মাঝে তোলপাড় শুরু হয় তার। ইচ্ছে করে সব কষ্ট দূর করে জড়িয়ে ধরে রাখতে। রামিম রিক্সা থেকে নেমে হাত বাড়িয়ে তানহাকে নামায়। সারাদিন এক বাসায় থাকে মেয়েটা। এই অবস্থায় কোথাও নিয়ে যেতেও রামিমের ভীষণ ভয় হয়। কোনো অঘটন বলে কয়ে আসে না। তবুও মনটা ফ্রেশ করার জন্যে আজ বিকেলে সারা শহর ঘুরে বেড়ানোর জন্যে বেরিয়েছিল দুজন। তানহার জেদের কাছে অবশেষে হেরে আইসক্রিম পার্লারে নিয়ে যায়। বসে বসে ইচ্ছে মতো আইসক্রিম খেলো। রামিমের শত বারণও আজ শুনতে রাজি না সে। শেষে ফুচকা খাওয়ার বায়না করতেই রেগে যায় রামিম। মৃদু ধমকে ওঠে সে, বাসায় আমি বানিয়ে দেব, যত ইচ্ছে খাবে, তবু আজ কোনো মতে বাইরের খোলা জিনিস খাওয়াতে পারবো না। আমি আজ বাসায় যাবো না, তুমি যাও। একটু ভালোবাসো না আমায়? আমার কোনো কথার গুরুত্ব নেই তোমার কাছে। রামিম নাছর বান্দা, যত কিছুই হয়ে যাক ফুচকা খাওয়াবে না। শেষে তানহা রেগে একাই উঠে যায় রিকশায়। রামিম দৌড়ে এসে সেও পাশে বসে। বাসার সামনে ধরে ধরে নিয়ে এসে রামিম বলল, মায়ের কাছে যাবে? কাল দিয়ে আসি চলো। সারাদিন অফিস করে তোমার খেয়াল রাখতে পারি না। ছেলেটা অকারণেই নিজেকে দোষ দেয়। সকালে নিজে উঠে রান্না করে, বাসার সব কাজ একা হাতে সামলায়। এত যত্ন করেও দিন শেষে খেয়াল রাখতে পারে না, এটা কেন বলবে? তানহা চোখ গরম করে জবাব দেয়, আমি চলে গেলে একা বাসায় থাকবে কিভাবে? আমার জন্য এত ভাবতে হবে না। সারাদিন পর রাতে একটু তোমার বুকে শান্তিতে ঘুমাই, এটাও তোমার সহ্য হয় না? এই মা, আমি কখন বললাম? আমার তো খুব খুশি লাগে তুমি পাশে থাকলে। আমি সব হারাতে রাজি। দিন দিন কবি হচ্ছ।
তানহা ফিক করে হেসে ওঠে। পেটে চাপ লাগতেই তৎক্ষণাৎ মুখ কুঁচকে হাত পেটে দিতেই রামিম অস্থির হয়ে যায়। কি হলো? কেমন লাগছে জান? আমাকে বলো। ব্যথা করছে? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তানহা বড় শ্বাস ফেলে রামিমের মুখের দিকে তাকায়। ছেলেটির ছোট ছোট কথা ভালোবাসায় দিন দিন ডুবে মরছে সে। রামিমের গালে হাত রেখে বলে, হালকা চাপ লেগেছে, এত অস্থির হচ্ছ কেন? চলো লিফটে উঠি। রামিম আর দেরি করলো না, তাড়াহুড়ো করে লিফটে উঠে যায় দুজন। নিজেদের ফ্ল্যাটে এসেই বসিয়ে দেয় ডিভানে। দৌড়ে কিচেন থেকে ঠান্ডা শরবত এনে তানহাকে খাইয়ে দেয়। আমার বাবা খুব কষ্ট দিচ্ছে তোমায়, একবার আসুক, মজা বুঝাবো বেটাকে। কিভাবে বুঝলে ছেলে হবে? মেয়েও তো হতে পারে। রামিম বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে, না, আমার মনে হচ্ছে ছেলেই হবে, নয়তো মা কখনো এত কষ্ট দেয় না। ছেলেরাই বজ্জাতের মতো ঘুষি মারে।